আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোজ দাস। হাটে, বাজারে, অফিসে, কাছারিতে, প্রাতঃভ্রমণে, সান্ধ্য ভ্রমণে, পার্কে, চায়ের দোকানে, মদের থেকে সর্বত্র একই আলোচনা। হচ্ছেটা কি? মদের ঠেক কথাটা এই তালিকায় জুড়তাম না, কিন্তু সত্যের মুখ চেয়ে জুড়তে বাধ্য হলাম। প্রথমত, আমাদের ছেলেবেলায় মদ্যপান বিষয়টা জাতে ওঠেনি। মানে অমুকে মদ খায় শুনলে অনেকের ভুরু কুঁচকে যেত, এখন যায় না। এখন রীতিমতো নিরীহ, নিরাপদ, একেবারে যাকে বলে রাবীন্দ্রিক চেহারার ভদ্রলোকও মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে থাকেন মদ কেনার জন্য। তার পাশে দাঁড়িয়ে আছেন হয়তো যাকে দেখলে মা চেহারার মহিলা। বলা বাহুল্য তারও উদ্দেশ্য মদ কিনবেন, অর্থাৎ মদ নিয়ে এখন আর কোনো ট্যাবু নেই। তাই মদের ঠেককে জুড়ে নিলাম। এবং যে দ্বিতীয় কারণটা হচ্ছে সত্যের মুখ চেয়ে, মানে যে ঘটনার কথা বলবো সেটা সত্যিই ঘটেছে দুদিন আগে একটা মদের ঠেকে। বারে পান করতে করতে তিন বন্ধুর আলোচনা চলছিল, যেমন চলে আর কি। ট্রাম্পের পাগলামি, মোদি মেলানি থেকে আমির খানের আর একবার বিয়ে ইত্যাদির মধ্যে এসে গিয়েছিল রাজ্যে বিজেপির মন্ত্রিসভা তৈরি নিয়ে যে জট বেঁধেছে সেই ঘটনা। তখন কিঞ্চিত নকশাল রাজনীতির ভক্ত এক বন্ধু বলে বসেছিল কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছে বিজেপির মন্ত্রিসভার। সিরিয়াস কোষ্ঠকাঠিন্য রোগের যা প্রকোপ দেখছি, তাতে পেশেন্ট বাঁচে কিনা দেখ, এটাই সে বলেছিল। ব্যাস, তাতেই আর এক বন্ধু তেলে বেগুনে জ্বলে উঠল। নেশা চড়েছিল তিনজনেরই। কথা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত প্রায় গেলাস ছোড়াছুড়ি। মাতালদের মধ্যে একটা প্রবল ভ্রাতৃত্ব বোধ থাকে। নেশা যত চড়ে এই বোধ ততই বাড়ে। কয়েক মিনিটের মধ্যে পুরো হলো তিন পক্ষ। পুরো হলটা একেবারে তিনটে পক্ষ নিয়ে ফেলল। এক পক্ষ যিনি কোষ্ঠকাঠিন্য বলেছেন তার দিকে, মানে বিজেপির সমালোচক। এক পক্ষ কোষ্ঠকাঠিন্যের বিরুদ্ধ পক্ষে, মানে বিজেপির সমর্থক, শুভেন্দু সমর্থক। এবং তৃতীয় পক্ষ মিটমাটের দলে। দুটো টেবিল উল্টালো, 7টা গ্লাস ভাঙলো। পরের খবর, মানে পুলিশ কেস হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি, কারণ মদের থেকে ছোটোখাটো টুকটাক গোলমাল চলেই। থাক সে কথা। আমরা শুভেন্দুর মন্ত্রিসভা প্রসঙ্গে ফিরি। 4 মে ভোটের রেজাল্ট বেরিয়েছে। 9 মে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, সঙ্গে আরও 5 জন। এর 22 দিন পর 1 জুন 35 জন নতুন মন্ত্রী শপথ নিলেন দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে। একটু দেরি হলো বটে, তবে সমস্যা নেই। শুনলাম 2-1 দিনের মধ্যে দপ্তর বন্টন হয়ে যাবে। কিন্তু সেই 2-1 দিন আর আসে না। আজ 8ই জুন, এখনো দপ্তর বন্টন চূড়ান্ত হলো না। এটা যে গুরুতর রকমের না হলেও একেবারে ছোট মাপের সমস্যা নয়, সেটা বললে আমার বিজেপি বন্ধুরা ক্ষুণ্ণ হতে পারেন বটে, তবে তাদের উদ্দেশ্যে বলবো একটু ভেবে দেখুন এই বিলম্ব অস্বাভাবিক কি না। এবং এটাও ভেবে দেখুন বিজেপি বিরোধীরা, তৃণমূল এই মুহূর্তে তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তাদের কথা ছেড়ে দিন। বিজেপি বিরোধী মানে এই মুহূর্তে বাজারে সিপিএম জোর কদমে এবং কংগ্রেস। এরা এটা নিয়ে সমালোচনা যদি করে, তবে সেটা অসঙ্গত হবে কিনা সেটাও ভেবে দেখার বিষয়। প্রশ্নটা আরও তীক্ষ্ণ হয় যখন অন্য রাজ্যের সঙ্গে তুলনায় আসব। অসম, তামিলনাড়ু, কেরালাম, এখন আবার ও পুদুচ্চেরিতে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের সঙ্গে
একযোগে হয়েছে। রেজাল্ট বেরিয়েছে একই দিনে, 4 মে। ফল ঘোষণার পর খুব দ্রুততম সময়ের মধ্যেই মন্ত্রিসভা পুরোপুরি গঠিত ও দপ্তর বন্টন সম্পন্ন হয়ে গেছে এই সব রাজ্যে। অসমে দেখুন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 12ই মে 2026 মানে 12ই মে তারিখে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভার কাজ দ্রুত শেষ করে ফেললেন। তামিলনাড়ু, কেরালা ও পুদুচ্চেরি এই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও মে মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ ও দপ্তর বন্টন সব শেষ হয়ে গেছে। পুদুচ্চেরিতে এনডিএ জোটের সরকার, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তারাও গঠন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এখনো মন্ত্রিসভা তৈরি হলো না। মানে মন্ত্রী নিয়োগ হয়ে গেছে, কিন্তু কে কোন দপ্তরের মন্ত্রী সেটা এখনো খুঁজে কমপ্লিট করা গেল না, সেটা সিদ্ধান্ত নেওয়া গেল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জুনের প্রথম সপ্তাহে দিল্লিও ঘুরে এসছেন। রাজনৈতিক মহলে ভাবা গিয়েছিল, এই সময় একটা জল্পনা তৈরি হয়েছিল যে এই সময় বোধহয় মন্ত্রিসভাগুলো কাজটা সম্পন্ন হয়ে যাবে, কে কোন দপ্তর পাবেন এই সমস্ত এইগুলো ভাগাভাগি হয়ে যাবে, কাকে কোন দপ্তর দেওয়া হবে। মুখ্যমন্ত্রী তিনি বর্তমানে স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, অর্থ এবং স্বাস্থ্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী দপ্তরগুলো নিজের হাতে বাধ্য হয়ে রেখেছেন। জল্পনা রয়েছে যে প্রশাসনিক কাজের অতিরিক্ত চাপ কমাতে এবং নতুন 35 জন মন্ত্রীর মধ্যে কাজের সুষম বন্টন নিশ্চিত করতেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট বা পরিকাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা করতে গেছেন। এটা বিভিন্ন পত্রপত্রিকা ভারতের তারা এই সমস্ত কথাগুলো বলছে। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত এটাও বলছেন যে অনেকেই যে এটা এসে গেল, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠকে কোন নেতাকে কোন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেয়া হবে তা নিয়ে শুভেন্দু অধিকারীর সামনেই চূড়ান্ত সিলমোহর বা অনুমোদন নেওয়ার আলোচনা চলছে বলে গুঞ্জন একটা ছিল। কিন্তু শুভেন্দু ফিরে এলেন দিল্লি থেকে, তবুও এখনো পর্যন্ত মন্ত্রীদের ওই 35 জন মন্ত্রী তাদের দপ্তর বন্টন কিন্তু এখনো হলো না। এটাতে নবগঠিত মন্ত্রিসভায় অভিজ্ঞ এবং নতুন মুখদের মধ্যে ভারসাম্য বজায় রাখা, এটা যেমন একটা ব্যাপার আছে, তেমনি দলের অভ্যন্তরীণ কোন্দল, আবার কোন্দল বললে কেউ যেন রেগে যাবেন না, কিন্তু এটা সব দলেই থাকে টুকটাক, কারণ এটাও গণতন্ত্রের লক্ষণ। কিন্তু সব দলের সবাই যদি এক পথে চলে, হ্যাঁ সিদ্ধান্ত একটা হয়, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে কাজের পদ্ধতি ইত্যাদি নিয়ে তাদের মধ্যে গোলমাল থাকতেই পারে এবং পারস্পরিক স্বার্থেরও একটা ব্যাপার থাকে। সুতরাং দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বা ক্ষোভ এড়াতে দপ্তর বন্টনের আগে দিল্লির হাইকমান্ডের সাথে আলোচনা করতেই শুভেন্দু গেছেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তিনি ফিরে এলেন, তবুও মন্ত্রিসভার দপ্তর বন্টন হলো না। তার মানে মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতাদের মানে তাদেরকে পশ্চাৎ দেশে বংশদণ্ড প্রবিষ্ট করার কাজে খুব বেশি ব্যস্ত, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি যেহেতু দিল্লিতে গেছেন এবং ভালো গৃহিণী তিনিই হন যিনি সময় ভাগ করে ভাত যেমন রাঁধেন তেমন আবার চুলও বাঁধেন, এবং শুভেন্দু যে ভালো এবং সুযোগ্য গৃহিণী সেটা কিন্তু গত 1টি মাসে তিনি বুঝিয়ে দিয়েছেন। এরপরেও যারা বিষয়টি নিয়ে কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বলছেন,
তাদের আরও দু একটা কথা বলবো। আমার যেটা ধারণা এই প্রসঙ্গে সেইটা, কেন এই বিলম্ব হচ্ছে মন্ত্রীদের দপ্তর বন্টনে, তার কিছু সংবাদ অত্যন্ত নির্ভরযোগ্য একটি সূত্র থেকে আমার কাছে এসেছে। এখানে আমি এ খবরে এসছে যা আরএসএসের সঙ্গে, কারণ আরএসএসের বেশ কিছু এবার মানুষ তারা আরএসএসের থেকে তারা বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন, তারা নির্বাচিত হয়েছেন, অনেকে তাদের মধ্যে মন্ত্রিত্বও পেয়েছেন, এমন কয়েকজনকেও আমি জানি। সুতরাং তারা কে কোন দপ্তর পাবেন সেটা নিয়ে আরএসএসেরও একটা চাপ থাকা খুব স্বাভাবিক। তো পশ্চিমবঙ্গের কিন্তু আমার যে সূত্রে যে খবরটি আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমি সেইটাই এখানে বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের এই মন্ত্রিসভার উপর যে বিপুল দায়িত্ব ও প্রত্যাশার চাপ তৈরি হয়েছে সেটা নতুন করে বলার নয়। তৃণমূল কংগ্রেসের গত 15 বছরে রাজ্য দুর্নীতির অতলে তলিয়েছে। তার আগে বামপন্থীদের 34 বছরে রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। একদা সর্ব অগ্রগণ্য ছিল যে রাজ্য, সে রাজ্য এখন সর্বনিম্ন স্থানে। এখান থেকে টেনে তুলতে হবে। তো কোনো রোগী যখন মুমূর্ষু অবস্থায় থাকে তাকে বাঁচাতে ভালো ডাক্তার, ভালো ওষুধপত্রের সঙ্গে ভালো নার্সিংয়েরও দরকার হয়। এই নার্সদের যথাযথ ট্রেনিং দিয়ে যোগ্য করে তুলতে হয়। বামপন্থীরা তাদের 34 বছরে একটা ওই কমিউনিজম নামক একটি সোনার পাথর বাটি, সেই ঝুটা আদর্শ, আর সেই আদর্শের ওপরে ভিত্তি করে মেকি বুলি নির্ভর রাজনীতি করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে। আর তৃণমূল তার চূড়ান্ত দুর্নীতি এবং রাজনীতির চরিত্রহীন রাজনীতি দিয়ে অতল গহ্বরে ফেলেছে রাজ্যটাকে। এখান থেকে পুরো ওপরে তোলার দায়িত্ব বিজেপির এই মন্ত্রিসভায়। বুঝতেই পারছেন কত বড় দায়িত্ব। তো আমার কাছে যে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসছে সেটা হলো, এই দায়িত্ব ঠিকমতো পালন করতে গেলে প্রয়োজন দায়িত্ব পালনে মন্ত্রীদের উপযুক্ত করে তৈরি করা। আর সে কাজটাই করছে এখন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্তরা। খবর পাচ্ছি যারা মন্ত্রী হয়েছেন তারা কেউ শপথ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন না। তারা ঘুরে বেড়াচ্ছেনও যেখানে, সেখানেও ট্রেনিং নিচ্ছেন হাউ টু ডেলিভার দ্য বেস্ট, এই জিনিসের ট্রেনিং। কেউ পাল্টা প্রশ্ন করতেই পারেন, দপ্তর ঠিক হয়নি যাদের, তারা এখন কি ট্রেনিং নেবেন? একটা প্রশ্ন উঠতেই পারে। তার উত্তরটাও আমি যেটা জানতে পেরেছি এবং আমি যেটা ঠিক বলে মেনেও নিয়েছি, ঠিক হতে পারে বলে সেটা বলি। সেটা হচ্ছে, প্রত্যেকের জন্য সম্ভাব্য দপ্তর প্রাথমিকভাবে ঠিক হয়ে গেছে এবং সেই দপ্তরের হাল হকিকত বিষয়ে তারা জেনে গেছেন। কিভাবে ভালো কাজ করা যাবে, তার চেয়ে বড় হলো ডিপার্টমেন্টের ঘুঘুর বাসাগুলো ভাঙা। এটা একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ না থাকলে করা যায় না। সেই সব নলেজ শেয়ারিং হচ্ছে এখন, যাতে দপ্তরের দায়িত্ব নিয়েই তারা তাদের কাজে একেবারে সঠিকভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারেন। একই সঙ্গে বিচার করা হচ্ছে মন্ত্রীদের কর্মদক্ষতা, টেনাসিটি, প্রশাসনিক সক্ষমতা। আমি একজন মন্ত্রী সম্পর্কে একটা খবর পেয়েছি, তার নামধাম করব না, কিন্তু আমি এখানে খবরটা শেয়ার করলে কারোর কোনো ক্ষতি নেই। ভদ্রলোক উচ্চ শিক্ষিত, অত্যন্ত সৎ মানুষ, কিন্তু যাকে বলে কনফ্রন্টেশনিস্ট, তার মানসিকতা হচ্ছে একটা লড়াইয়ের। তার এই অতিরিক্ত লড়াকু মনোভাব কতটা যুক্তিযুক্ত সেটা কাজের মধ্য দিয়ে তাকে বুঝিয়ে দেয়া
হচ্ছে। এইসব ট্রেনিং দেওয়ার দায়িত্বে কে বা কারা আছেন আমার কাছে খবর এককভাবে কেউ নেই, তবে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, আরএসএসের যারা আরএসএসের সংগঠনের সাথে যুক্ত, এবং আরএসএসও প্রচুর শিক্ষিত মানুষ আছেন, অর্থনীতিবিদ আছেন, যাদের অনেক রকমের অভিজ্ঞতা আছে প্রশাসনিক, তারাও আছেন এখানে, তারাও বাইরে থেকে এসছেন। তবে এদের মুখ্যমন্ত্রীর যিনি উপদেষ্টা সুব্রত গুপ্ত মহাশয় এই পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করছেন এমন খবর আমার কাছে আছে। সুতরাং মন্ত্রী নির্বাচন ও তাদের দপ্তর বন্টনে অহেতুক বিলম্ব হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ বা সমালোচনা করছেন যারা, তাদের বলছি এই বিলম্ব কিন্তু আদৌ অহেতুক নয়। আর একটা কথা মনে রাখবেন, পশ্চিমবাংলার গত ৪৯ বছরের অভিজ্ঞতায় মন্ত্রীদের কিন্তু খুব বড় জায়গা রাখেনি, এবং একটা ধারণা এখানে তৈরি হয়েছে যে ডিপার্টমেন্টের যারা সচিবরা, অফিসাররা, তারা যেভাবে চালাবেন মন্ত্রীরা সেইভাবেই চলেন, এমন একটা ধারণা তৈরি হয়েছে। সেই ধারণাটা পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা, হ্যাঁ, কনফ্রন্টেশন নয়, কিন্তু মন্ত্রীরা একেবারে যা করবেন অন্ধের মতো, ওই সেক্রেটারি, সচিব, অফিসাররা যা করবেন সেখানে সই এই মন্ত্রীরা করবেন না। এই জন্যেই এদেরকে উপযুক্ত করে নেওয়া হচ্ছে, এবং বলি কে কোন দপ্তর পাবেন সেটা প্রাথমিকভাবে দেখে নিয়ে, ঠিক করে নিয়ে, তারপর তাদেরকে ট্রেনিং দেওয়া চলছে। আপাতত এখানেই রাখছি। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেই সঙ্গে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।